শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে আজ আরো একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি রতন কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেদকাশী কলেজিয়েট স্কুল, কয়রাখোলা। আজ আমরা অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের ধ্বনি ও বর্ণ বিষয়ে আলোকপাত করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় জিনিস অবশ্যই নোট করবে। আমরা সবাই জানি যে মানুষের মুখ নিঃসৃত আওয়াজই হচ্ছে ধ্বনি, আর এই ধ্বনি যখন লিখিত রূপ লাভ করে বা ধ্বনির লিখিত রূপকে আমরা বলবো বর্ণ। ধ্বনিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা পায় না তাকে বলা হয় স্বরধ্বনি। সংজ্ঞাটা আমি আরো একবার বলি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা পায় না তাকে বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনির উদাহরণটা আমি একবার লিখি। কি বললাম? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা পাবে না তাকে আমরা বলবো স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি ঠিক তার উল্টোটা, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পাবে তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কোনগুলা? ক, খ, এগুলা। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে কোনগুলো ব্যঞ্জন ধ্বনি, কোনগুলো স্বরধ্বনি। যখন ফুসফুসতাড়িত বাতাস বাধা পাবে কোথাও না কোথাও মুখ বিবরের, তখন আমরা তাকে বলবো স্বরধ্বনি। যখন ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পাবে তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। এরপরে আমরা আলোচনা করব ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কোনগুলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে আমরা যখন কোনো বর্ণ অর্থাৎ যখন কোনো ধ্বনি উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা, স্বরতন্ত্রী, দন্ত, অগ্রদন্ত, নাসিক্য ইত্যাদির মাধ্যমে বাতাস বাধা পেয়ে এই ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারিত হয়। এখন অঘোষ ধ্বনি কোনগুলা? যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। আর একবার বলছি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে আমরা বলবো অঘোষ ধ্বনি। তাহলে অঘোষ ধ্বনির সঙ্গে আমরা কি লিখলাম? স্বরতন্ত্রী অনুরণিত হয় না। যেমন ক, খ। লক্ষ্য করবা তোমরা কি বলছি আমি? অঘোষ ধ্বনি হচ্ছে সেই সকল ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না বা হবে না তাকে আমরা বলবো অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি ঠিক তার উল্টো, স্বরতন্ত্রী যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তখন তাকে আমরা বলবো ঘোষ ধ্বনি। তাহলে ঘোষ ধ্বনি কোনগুলো আমরা লিখে ফেলি। ঘোষ ধ্বনির সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, যেমন গ, ঘ। তাহলে আমরা অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো। কিভাবে? যে সকল ধ্বনি স্বরতন্ত্রী অনুরণিত হবে আমরা অবলোকন করব, উপলব্ধি করব, তখন তাকে আমরা বলবো ঘোষ ধ্বনি। যেমন গ, ঘ। যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হবে না বা হয় না সেগুলোকে আমরা বলবো অঘোষ ধ্বনি। কোনগুলা? ক, খ। এরপরে আমরা আলোচনা করব
অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণ কোনগুলো? যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপে সমতা থাকে। কি বলছি? অল্প প্রাণ কোনগুলো? যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের সমতা থাকে তাকে আমরা কি বলছি? অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি এটা আমি লিখে ফেলি। বাতাসের চাপের আধিক্য থাকে। আচ্ছা, এখন আমরা দেখি যে কোনগুলো মহাপ্রাণ ধ্বনি আমরা বলতে পারি। সূক্ষ্মভাবে তোমরা যদি খেয়াল করো, আমরা উচ্চারণের সময় দেখো ক, খ, গ, ঘ। আমি চারটা বর্ণ উচ্চারণ করছি। চারটা বর্ণের ভিতরে দেখো ক, গ, এই ধ্বনি দুটো উচ্চারণের সময় আমাদের বাতাসে তেমন চাপ পড়ছে না, অর্থাৎ কণ্ঠনালী দিয়ে সহজে বাতাস বেরিয়ে আসছে। ক, গ। ঠিক একইভাবে তোমরা মহাপ্রাণ ধ্বনিগুলোর দিকে খেয়াল করো, খ, ঘ। আমরা সহজে বুঝতে পারছি যে বাতাসের চাপ এখানে বেশি আছে। খ, ঘ। তাহলে আমরা প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয়, প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিকে কি বলছি? অঘোষ ধ্বনি। তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে কি বলছি? ঘোষ ধ্বনি। ঠিক একইভাবে অল্প প্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে আমরা ওই বর্গের ভিতর থেকে প্রথম ও তৃতীয়, প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিকে আমরা বলছি অল্প প্রাণ। প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিকে আমরা বলছি মহাপ্রাণ। তাহলে আমরা কিভাবে শিখলাম? এগুলো আমরা আরেকটু লিখে নিই। অঘোষ 1 2, ঘোষ 2 3, অল্প প্রাণ 1 3, মহাপ্রাণ 2 4। এভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই ধ্বনি ও বর্ণগুলো সহজে চিনতে পারবো, কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ, কোনটি অঘোষ, কোনটি ঘোষ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ক থেকে ম পর্যন্ত যে 25টি স্পর্শ ব্যঞ্জন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আমরা সবাই জানি যে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। কারণ এই বর্ণগুলো বা এই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পাবে। আমি বর্ণগুলোকে একটু লিখি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি ইতিমধ্যে 25টি বর্ণ বোর্ডে লিখে ফেলছি। এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। এবং দেখি এই 25টা বর্ণকে আমি 5টা করে বর্ণকে এক একটা লাইনে লিখছি। এই এক একটা লাইন হচ্ছে এক একটা বর্ণ। আমি কি বলছি যে ক থেকে ম পর্যন্ত হচ্ছে 25টি
বর্ণ, এই 25টি বর্ণের দিকে আমরা যদি লক্ষ্য করি যে ক, খ, গ, ঘ, ঙ, এই ক বর্গ ভিতরে 5টা বর্ণ আছে। সেই 5টা বর্ণ কি কি? ক, খ, গ, ঘ, ঙ। অর্থাৎ প্রত্যেক বর্গে 5টা বর্ণ আছে এবং এই 5টা বর্ণের প্রথম বর্ণের নাম অনুসারে ওই বর্গের নামকরণ করা হয়ে থাকে। ঠিক পরের চ বর্গের দিকে যদি তাকাই আমরা, চ, ছ, বর্গীয় জ, ইয়। ট বর্গের দিকে যদি দেখি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপরে ত বর্গ, ত বর্গের ভিতরে 5টা বর্ণ আছে, ত, থ, দ, ধ, দন্তান্ন। প বর্গের ভিতরে 5টা বর্ণ আছে, প, ফ, ব, গ, ম। এখন এই 5টা বর্গের শেষের যে 5টা ধ্বনি আছে, প্রত্যেক বর্গের শেষের যে ধ্বনি ও, ইয়া, মূর্ধন্য, দন্তান্ন, ম, এই 5টা বর্ণকে বলা হয় নাসিক্য ধ্বনি। কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বের হওয়া বা বাতাসের চাপের একটা প্রবণতা থাকে, নাক দিয়ে বাতাসটা বেশি বেরোনোর প্রচেষ্টা থাকে, তাই এগুলোকে বলা হবে নাসিক্য বর্ণ। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব যে এই প্রত্যেক বর্গের, খেয়াল করো অঘোষ কোনগুলো, তাহলে আমি আগে লিখে রাখছিলাম। এই যে অঘোষ প্রত্যেক বর্গের 1, 2 অর্থাৎ প্রথম ও দ্বিতীয়, এটাকে আমরা কি বলবো? অঘোষ। তাহলে ক, খ কোন বর্ণ, কোন ধ্বনি? অঘোষ ধ্বনি। এরপরে খ, ছ এটাও অঘোষ, ট, ঠ এটাও অঘোষ, ত, থ অঘোষ, প, ফ অঘোষ। এরপরে দেখো ঘোষ, ঘোষ ধ্বনি কোনগুলো? আমি লিখছি যে 2, 3 অর্থাৎ প্রত্যেক বর্গের দ্বিতীয় ও তৃতীয়, প্রত্যেক বর্গের দ্বিতীয় ও তৃতীয়, তাহলে আমার এখানে ভুল হচ্ছে, তৃতীয় চতুর্থ লিখতে হবে। প্রত্যেক বর্গের তৃতীয় ও চতুর্থ, তাহলে ঘোষ হচ্ছে প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয়, আর অঘোষ হচ্ছে প্রথম ও দ্বিতীয়, আর ঘোষ হচ্ছে তৃতীয় ও চতুর্থ। তাহলে এখানে গ, ঘ, বর্গীয় ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ। দ্বিতীয় ও চতুর্থটা হচ্ছে ঘোষ, প্রথম ও দ্বিতীয় হচ্ছে অঘোষ। এরপরে আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণটা দেখি। এই বর্গের ভিতরে আমার সব ধ্বনি আছে। দেখো অল্প প্রাণ আমি লিখছি 1 আর 3, তাহলে অল্প প্রাণ হচ্ছে 1 আর 3। 1 মানে কোনটি? ক। 3 কোনটি? গ। তাহলে প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয়, তাহলে ক, গ, চ বর্গীয় জ, ট, ঢ, ড, ত, দ, প, ব, এগুলো সবই হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, প্রত্যেক বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ, তৃতীয় চতুর্থ হচ্ছে ঘোষ, প্রথম তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় চতুর্থ। তাহলে প্রত্যেক বর্গের দ্বিতীয় চতুর্থটা হচ্ছে কি বর্ণ, কি ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। দ্বিতীয় কোনটা? খ, ঘ। তারপরে আছে ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, এটা হচ্ছে ফ, ভ। এগুলো সবই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে তোমরা নিশ্চয়ই এই ছকটা যদি মনে রাখতে পারো, আমরা খুব সহজে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ ধ্বনি সহজে চিহ্নিত করতে পারবো। এরপরে আমি আরেকটা সংক্ষেপে একটা জিনিস দেখাই তোমাদের, যে আমি যে বর্ণগুলো লিখলাম এছাড়াও যে স্বর ধ্বনি আছে, যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এই ধ্বনিগুলো তোমরা লক্ষ্য করবে কোন কোন ধ্বনি পূর্ণ মাত্রায় আছে। অর্থাৎ ক আর ক আমি দুইটা ধ্বনি লিখলাম, ক এর উপরে কিন্তু পূর্ণ মাত্রা, ক এর উপরে পূর্ণ মাত্রা না। তাহলে এটা আমরা কি খুব সহজে কিভাবে মনে রাখতে পারি? আমি সংক্ষেপে একটা সূত্র লিখে দিই, দেখো। স্বরধ্বনি
ব্যঞ্জন ধ্বনি। ছয়শো 14, 26, 76, অর্থাৎ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসের দিকে একটু খেয়াল করো। আমি লিখছি যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উভয়ের ক্ষেত্রে কিছু কিছু ধ্বনির উপরে পূর্ণ মাত্রা আছে, কিছু কিছু ধ্বনির অর্ধমাত্রা আছে, আর কিছু কিছু ধ্বনির মাত্রা নেই, কিছু কিছু বর্ণের মাত্রা নেই। এখন দেখো, স্বরবর্ণের ক্ষেত্রে পূর্ণ মাত্রা আছে 6টি, অর্ধমাত্রা আছে 1টি, আর মাত্রাহীন আছে 4টি। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দেখো, পূর্ণমাত্রা আছে 26টি, অর্ধমাত্রা আছে 60টি, মাত্রাহীন আছে 6টি। তাই আমি সংক্ষেপে তোমাদের একটা সূত্র শিখিয়ে দিয়েছি যে স্বরবর্ণের ক্ষেত্রে লিখবা 614। 6টা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, 4টা হচ্ছে মাত্রাহীন। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে একটা সূত্র লিখছি 26, 76। এই ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 26 হচ্ছে পূর্ণমাত্রা, 60টা হচ্ছে অর্ধমাত্রা এবং 6 হচ্ছে মাত্রাহীন। তাহলে টোটাল পূর্ণমাত্রা কয়টি? 32, টোটাল অর্ধমাত্রা 8, টোটাল মাত্রাহীন হচ্ছে 10। তাহলে 32 আর 40 আর 10 50, 50টি বর্ণ আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা যা শিখলাম আরেকটু স্মরণ করে নিই। আমরা